এবার আমরা সেল সম্পর্কে স্টাডি করব। কি সম্পর্কে? সেল, যাকে আমরা বাংলায় কি বলি? কোষ বলি। এই সেল ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, মনে রাখবে। তাহলে ফার্স্ট কোশ্চেন হয়ে গেল যে আমরা যে সেল বলি সেই সেল কোথা থেকে এসেছে? ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যার ইংরেজি অর্থ হচ্ছে এ লিটল রুম। তাহলে ইংরেজিতে অর্থ হচ্ছে লিটল রুম, আর এই সেল ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। এই সেল সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করে? সর্বপ্রথম পর্যবেক্ষণ করে আমাদের রবার্ট হুক। রবার্ট হুক 1600 কত সালে? 65 সালে। কিসের মধ্যে পর্যবেক্ষণ করে? একটা কর্কের মধ্যে পর্যবেক্ষণ করে। কর্কটা কি দিয়ে তৈরি ছিল? গাছের ছাল, মানে বার্ক দিয়ে তৈরি ছিল। বার্ক অফ এ ট্রি ছিল। আর তিনি যখন পর্যবেক্ষণ করে তার কাছে কোষটা দেখতে কেমন লাগছিল বলো তো? মৌমাছির যে ঘর থাকে না, ছোট ছোট কুঠুরিগুলো যে থাকে, ওই রকম লাগছিল, মানে হানিকম। ঠিক আছে? কিসের মতো লাগছিল? মৌমাছির ছোট্ট কুঠুরির মতো, মানে হানিকম এর মতো লাগছিল। তাহলে কোশ্চেন কি হতে পারে? যে সর্বপ্রথম কোষ, আচ্ছা রবার্ট হুক যে কোষটা দেখেছিল সেটা কিন্তু মৃত ছিল, কর্কের মধ্যে যে কর্কটা মৃত হয়ে গেছিল। তো সর্বপ্রথম মৃত কোষকে দেখে রবার্ট হুক কত সালে? 1665 সালে। কিসের মধ্যে পর্যবেক্ষণ করে? কর্কের মধ্যে, বা অপশনে বার্কও থাকতে পারে। আর সেটা দেখতে কেমন লেগেছিল? হানিকমের মধ্যে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে রবার্ট হুক তো মৃত কোষ দেখলো, এবার প্রথম তাহলে জীবিত কোষ কে দেখেছিল? প্রথম জীবিত কোষ দেখেছিল লিউয়েন হক। কে? লিউয়েন হক দেখেছিল, আমাদের হক, লিউয়েন হক। তাহলে সর্বপ্রথম জীবিত কোষ দেখে লিউয়েন হক, যাকে ফাদার অফ মাইক্রোবায়োলজিও বলা হয়, মানে মাইক্রোবায়োলজির জনকও বলা হয়ে থাকে। ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। তাহলে মনে রাখবে, প্রথম জীবিত কোষ দেখেছিল লিউয়েন হক, যাকে ফাদার অফ মাইক্রোবায়োলজিও বলে। এরপরে নেক্সট টপিকস আমরা যেটা যাব, সেল থিওরি। সেল থিওরি। এই সেল থিওরির থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হয়, যে সেল থিওরি কার উপর আমরা অ্যাপ্লাই করতে পারি না, সেটা মনে রাখবে। যে সেল থিওরি আমরা ভাইরাসের উপর অ্যাপ্লাই করতে পারি না। ঠিক আছে? তাহলে সেল থিওরি আমরা ভাইরাসের উপর অ্যাপ্লাই করতে পারি না। আর সেল থিওরি কে দিয়েছিল? সেল থিওরি দিয়েছিল হচ্ছে স্লেইডেন, আছে এক বিজ্ঞানী স্লেইডেন, আর হচ্ছে মনে রাখবে সোয়ান। স্লেইডেন আর সোয়ান মিলে সেল থিওরিতে ওরা কি বলেছিল বলো তো? যে প্রত্যেক উদ্ভিদ আর প্রাণী, প্রত্যেক উদ্ভিদ এবং প্রাণী কি দিয়ে তৈরি বলো তো? প্রত্যেক উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি, এই কথা বলেছিল কে? আমাদের স্লেইডেন আর সোয়ান, তাদের সেল থিওরিতে। ঠিক আছে? তাহলে সেল থিওরি, ফার্স্ট কোশ্চেন, সেল থিওরি হচ্ছে কোথায়, মানে কার উপর অ্যাপ্লাই করা যায় না? ভাইরাসের উপর অ্যাপ্লাই করা যায় না। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্লেইডেন আর সোয়ান তাদের সেল থিওরিতে কি বলেছে? যে প্রত্যেক উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি। আরেকজন বিজ্ঞানীর আমরা সেল থিওরিতে কি বলেছে সেটা পড়বো, সেটা হচ্ছে কোন বিজ্ঞানী? ভার্চো। ভার্চো সেল থিওরিতে বলেছে যে প্রত্যেকটা বা সব সেলই প্রথমে একটা সেল থাকে, মানে প্রি এক্সিস্টিং সেল থাকে, এর থেকেই উৎপন্ন হয়েছে। এর থেকে দুটো হলো বা তিনটে হলো, এরকম করে এদের থেকে আবার হবে, এরকম করে। তার মানে ভার্চো কি বলেছে? যে অল সেলস arise from a single pre-existing cell। তাহলে সেল থিওরি কে দিল? স্লেইডেন আর সোয়ান। সেখানে ওরা বলল যে প্রত্যেক উদ্ভিদ আর প্রাণী কোষ দিয়ে তৈরি। আর ভার্চো তার সেল থিওরিতে বলল যে প্রত্যেক সেল একটা প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়। তাহলে সেল, আর একটা কোশ্চেন আমরা কি বললাম সেল থিওরি থেকে? যে ভাইরাসের ওপর সেল থিওরি অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে? এবার আমরা কোষের ভেতর ঢুকে যাব। কোষের প্রথমে আমরা সেল মেমব্রেন, মানে কোষ পর্দা নিয়ে পড়বো। এই যে বাইরের যে আবরণটা দেখতে পাচ্ছি না আমরা, মেমব্রেনটা, এটা নিয়ে আমরা স্টাডি করব। ঠিক আছে?
তো সেল মেমব্রেন এর ভিতরে, এই যে বাইরের যে আবরণ, এর ভিতরে আমরা অনেক কিছু দেখলাম, কি কি থাকে, নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অনেক কিছুই থাকে। আর বাইরে কি আছে, আমাদের ওপেন পরিবেশ আছে, তাই না? তো ফার্স্ট কোশ্চেন যেটা পড়বো আমরা, যে এই সেল মেমব্রেনটা কি করে কোষের ভেতরের যে বিভিন্ন অঙ্গাণু আছে, বিভিন্ন যে পদার্থ আছে, তার সঙ্গে পরিবেশের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। তাহলে এই সেল মেমব্রেনটা কি করে, কোষের ভেতরের বিভিন্ন অঙ্গাণুর সাথে বাইরের পরিবেশের সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, আর কি পড়বো আমরা, আমাদের এই যে কোষ পর্দা বা সেল মেমব্রেন আছে, এর মধ্য দিয়ে অনেক কিছুর আদান প্রদান হবে। কি কি আদান প্রদান হতে পারে, CO2, O2, বিভিন্ন গ্যাস আদান প্রদান হতে পারে। লিকুইডের মধ্যে কি হতে পারে, ওয়াটার আদান প্রদান হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন খাবার ভেতরে ঢুকবে কোষের ভিতরে, ফুড। তারপর বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল কি হবে, কোষ থেকে বেরিয়ে যাবে। তো এই সব আদান প্রদান হয় বলে আমরা, ঠিক আছে, এই সেল মেমব্রেনকে মানে কোষ পর্দাকে কি বলবো, পারমিয়াবেল মেমব্রেন বলবো। পারমিয়াবেল মানে ভেদ্য, কারণ এই CO2, O2, তারপরে ফুড, এগুলো কি কোষ পর্দাকে ভেদ করে চলে যাচ্ছে, এই জন্য আমরা কোষ পর্দাকে কি বলবো, পারমিয়াবেল মেমব্রেন তো বলবো। বাট এর মধ্যে কি সব কিছুই পারমিয়াবল, সব কিছুই কি মুভ করতে পারে? না, কিছু কিছু মুভ করতে পারে না। এই কোষ পর্দা অ্যালাউ করে না এই কোষ পর্দার ভেতর দিয়ে মুভমেন্ট করার জন্য। তাই আমরা কোষ পর্দাকে পারমিয়াবেল মেমব্রেন তো বলবো, মানে পারমিয়াবেল, যেহেতু সব কিছুকে পারমিট করছে না, তাইকে আমরা বলবো সিলেক্টিভ পারমিয়াবেল। সিলেক্টিভ পারমিয়াবেল বলবো। তাহলে আমরা সেল মেমব্রেনকে, কোষ পর্দাকে সিলেক্টিভ পারমিয়াবেল মেমব্রেন কেন বলবো? এর মধ্যে তো পারমিয়াবেল, কোষ পর্দা তো পারমিয়াবেল, বাট সবার জন্য পারমিয়াবেল নয়। সেই জন্য আমরা কোষ পর্দাকে সিলেক্টিভ পারমিয়াবেল মেমব্রেন বলবো। বোঝা গেল? এটাও একটা কোশ্চেন হয়। তাহলে প্লাজমা মেমব্রেন হচ্ছে একটা সিলেক্টিভ পারমিয়াবেল মেমব্রেন। এর মধ্য দিয়ে মনে রাখবে O2, CO2 এই গ্যাসগুলোর আদান প্রদান হবে। আর যখন গ্যাসের আদান প্রদান হয় তখন কোন প্রক্রিয়ায় হয়, ব্যাপন প্রক্রিয়ায়। মনে রাখবে ব্যাপন প্রক্রিয়া, ইংলিশে বললে ডিফিউশন, DIFFUSION। বোঝা গেল? তাহলে 1 নম্বর কোশ্চেন এখানে কি বললাম, যে গ্যাসের আদান প্রদান কোষের মধ্যে যে কোন প্রক্রিয়ায় হবে, গ্যাস মানেই ব্যাপন, মানে ডিফিউশন, O2, CO2 ডিফিউশন গেল। এবার আসি আমি, গ্যাস গেল, এবার আসি আমি লিকুইড। লিকুইডের মধ্যে মেনলি কি হবে, ওয়াটারের মুভমেন্ট হবে। ঠিক আছে, এবার বাইরে যদি হাইপোটনিক সলিউশন থাকে, কি সলিউশন, হাইপোটনিক। হাইপোটনিক সলিউশন বলতে এখানে জল কি থাকবে বলো তো, হায়ার ওয়াটার থাকবে, হায়ার ওয়াটার, বেশি আর কি। আচ্ছা, তাহলে বাইরে যদি হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক মানে ওয়াটার হায়ার থাকবে, আর ওয়াটার হায়ার থাকলে বাইরে যদি হায়ার, তার মানে ভেতরে কি হবে, কম হবে, লেস থাকবে। বোঝা গেল? তার মানে বাইরে যদি হাইপোটনিক হয়, মনে রাখবে বাইরে হাইপোটনিক মানে হায়ার ওয়াটার থাকবে, আর বাইরে হায়ার মানে ভেতরে লেস হবে। আর আমরা কি জানি, জল বেশির থেকে সবসময় কমের দিকে যাবে, তার মানে জল কোথায় ঢুকলো, ভেতরে ঢুকলো। আর এইভাবে যখন কোষ পর্দার মধ্য দিয়ে জল ভেতরে ঢুকবে, তখন সেটাকে আমরা কি বলবো, অসমোসিস বলবো। অভিস্রবণ বাংলায় বললে অভিস্রবণ, ইংলিশে বললে অসমোসিস। যেহেতু জল ভেতরে ঢুকলো, যখন কোনো কিছু ভেতরে ঢোকে তখন আমরা বলি এন্ডো, সামনে দিয়ে দিই একটা, হ্যাঁ, তাহলে এন্ডো অসমোসিস প্রক্রিয়া হলো। এবার যদি এরকম কেস হয়, এই হলো আমার কোষ, এবার হচ্ছে বাইরে হাইপোর বদলে হাইপারটনিক আছে। এবার হাইপারটনিক সলিউশন আছে। আর হাইপো মানে কি, হায়ার ওয়াটার, তাহলে হাইপার মানে কি হবে, লেস ওয়াটার। তার মানে এবার আমরা কি দেখলাম, বাইরে লেস ওয়াটার, তাহলে ভেতরে কি হবে, হায়ার ওয়াটার। আর আমরা কি জানি, জল হায়ার থেকে লেসারের দিকে যায়, তার মানে এবার বাইরে, ভেতরে যেহেতু হায়ার, তার মানে এবার জল ভেতর থেকে, হায়ার থেকে বাইরে যেহেতু লেস, তার মানে এবার জল বাইরের দিকে মুভ করবে কোষ পর্দার মধ্য দিয়ে। যখন জল এভাবে মুভ করে কোষ পর্দার মধ্য দিয়ে, তখন সেটাকে আমরা কি বলি,
অসমোসিস বা অভিস্রবণ, কিন্তু এবার বাইরে গেল তাই এন্ডো হবে না, এবার কি হবে, সামনে একটা এক্স লাগিয়ে দিব। তাহলে বাইরে গেলে এক্স, ভেতরে ঢুকলে এন্ডো, মনে রাখবে। জলের ব্যাপার গেল, বোঝা গেল। তাহলে যদি হাইপোটনিক থাকে, মানে হাইপোটনিক মানে জল বেশি থাকবে বাইরে, তার মানে বাইরে জল বেশি, তার মানে ভেতরে জল কম। আর জল কি হয়, বেশি থেকে কমে যায়, তার মানে এবার বাইরে যেহেতু বেশি, তাহলে বাইরের থেকে ভেতরে ঢুকবে, মানে এই অভিস্রবণটা যেহেতু জলের মুভমেন্ট হলো তাই আমরা অভিস্রবণ অসমোসিস বলবো, আর ভেতরে ঢুকলো তাই এন্ডো। আর এটা ঠিক উল্টো, হাইপার হলে মানে বাইরে কম, লেস লেস ওয়াটার থাকবে, আর তার মানে ভেতরে বেশি, তার মানে এবার ভেতর থেকে বাইরে, তার মানে এবার এক্স অসমোসিস হয়ে গেল, ব্যাপারটা বোঝা গেল। এবার হচ্ছে সলিডের মুভমেন্ট। সলিড বলতে ভেতরে কি ঢোকে, ফুড ঢোকে না। যেমন ওয়াটারের বেলায় আমরা কি বললাম, অসমোসিস, গ্যাসের বেলায় বললাম আমরা ডিফিউশন মানে ব্যাপন, সেরকম সলিড, ফুড বা বর্জ্য পদার্থের সময় বলবো আমরা সাইটোসিস। প্রক্রিয়াটার নাম কি বলবো, সাইটোসিস। এবার ফুড যেহেতু ভেতরে ঢুকলো তাই এই প্রক্রিয়াকে বলবো আমরা এন্ডোসাইটোসিস। ভেতরে ঢুকলেই আমরা কি বলি, এন্ডো। আর বর্জ্য পদার্থ যখন বাইরে বেরিয়ে যাবে, বর্জ্য যখন বাইরে বেরিয়ে যাবে, বা বর্জ্য বা কি ইংলিশে বললে ওয়েস্ট ম্যাটেরিয়াল, বাইরে বেরোলো, তাহলে কঠিন মানেই আমরা কি ওয়ার্ড ইউজ করবো, সাইটোসিস। বাট সামনে যেহেতু বাইরে বেরোলো একটা এক্স লাগিয়ে দেবো, এক্সাইটোসিস প্রক্রিয়া, বোঝা গেল। আমরা কোষ প্রাচীর নিয়ে পড়ব। কোষ প্রাচীরকে ইংলিশে আমরা বলি সেল ওয়াল। আচ্ছা, এই সেল ওয়ালটা কি নিয়ে গঠিত, কোশ্চেনে আসে কিন্তু, সেলুলোজ নিয়ে গঠিত। তাহলে সেল ওয়াল বা কোষ প্রাচীর কি নিয়ে গঠিত, সেলুলোজ, মনে রাখবে। আর এই কোষ প্রাচীরটা কিন্তু প্রাণী কোষে থাকে না, এই কোষ প্রাচীর কোথায় থাকে, উদ্ভিদ কোষে থাকে, মনে রাখবে। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে একটা বড় সড়ো ডিফারেন্স আমরা সেল ওয়াল দিয়ে বলতে পারি, যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে, আর প্রাণী কোষে সেল ওয়াল থাকে না, ঠিক আছে। আর এই সেল ওয়ালটার কাজ কি বলো তো, সেল ওয়ালের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, উদ্ভিদ কোষে যেহেতু থাকে তাই উদ্ভিদ কোষকে কি দেয়, প্রোটেকশন দেয়। কি দেয়, প্রোটেকশন মানে রক্ষা করে। আর সেল ওয়ালটা একটু সেলুলোজ থাকা একটু দৃঢ় প্রকৃতির হয়, মানে স্ট্রেংথ প্রদান করে সেজন্য। তো রিজিডিটি প্রদান করবে আমাদের, আমাদের বলতে উদ্ভিদ কোষকে কি প্রদান করবে, রিজিডিটি প্রদান করবে। তারপর হচ্ছে স্টিফনেস প্রদান করবে, প্রোটেকশন দিবে, রিজিডিটি, স্টিফনেস, দৃঢ়তা দিবে, আর কি মোট কথা রক্ষা করবে কোষ প্রাচীর, কারণ কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নিয়ে গঠিত। এবার আমরা কোষ প্রাচীর রিলেটেড আরেকটা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে প্লাজমোলাইসিস। কি পড়বো, প্লাজমোলাইসিস পড়বো। প্লাজমোলাইসিস জিনিসটা কি, জিনিসটা হলো কোষ থেকে যদি ম্যাটেরিয়াল বাইরে বেরিয়ে যায়, মনে করো জল, ওয়াটার বাইরে বেরিয়ে গেল, ওয়াটার কখন বেরোয়, বাইরে যদি কম জল থাকে তাহলেই তো বেশি থেকে কমের দিকে যাবে, মানে হাইপারটনিক সলিউশন থাকে, বাইরে যদি হাইপারটনিক থাকে, হাইপারটনিক মানে কম, আর বাইরে কম মানে, সরি বাইরে কম মানে ভেতরে, তার মানে কি বেশি, আর বেশি থেকে জল কোন দিকে বের হয়, কমের দিকে। তাহলে কোষ থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কোষটা কি হবে, সংকুচিত হবে না। আর সংকুচিত হলে কি হয়, কোষের যে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর আছে না, সেই কোষ প্রাচীর থেকে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো কোন দিকে যাবে, সংকুচিত হলে কেন্দ্রের দিকে সরে যাবে, বোঝা গেল। তাহলে উদ্ভিদ কোষ থেকে, উদ্ভিদ কোষ যদি মোট কথা সংকুচিত হয়, কেন সংকুচিত হবে, জল বা বিভিন্ন পদার্থ কি হবে বাইরে যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, কোষটা সংকুচিত হবে, সংকুচিত হওয়ার জন্য কোষ প্রাচীর থেকে বিভিন্ন অঙ্গাণুগুলো কোন দিকে সরে যাবে, কেন্দ্রের দিকে সরে যায়। আর এই ব্যাপারটাকেই আমরা বলি প্লাজমোলাইসিস। তাহলে প্লাজমোলাইসিস ব্যাপারটা কি, কোষের থেকে যখন জল আরও বিভিন্ন ফ্লুইড যখন কি বাইরে বেরিয়ে যায় তখন কোষটার কি হয়, সংকোচন হয়, মানে কি হয়, শ্রিঙ্কেস, কি হয়, শ্রিঙ্কেজ, সংকোচন হলে কোষ প্রাচীর থেকে বিভিন্ন অঙ্গাণুগুলো কেন্দ্রের দিকে সরে যায়, সেই প্রক্রিয়াকেই আমরা বলবো প্লাজমোলাইসিস, বোঝা গেল। তাহলে এই কোষ প্রাচীর প্রাণীর কিন্তু থাকে না, প্রাণী দেহে তাহলে আমরা কি বললাম,
সেল ওয়াল থাকে না। তাহলে কার কার থাকবে? উদ্ভিদের থাকবে, তারপরে হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়ারও থাকে, মনে রাখবে। ব্যাকটেরিয়াতেও থাকবে, উদ্ভিদেও থাকবে, তারপরে ফাঙ্গিতেও কিন্তু সেল ওয়াল থাকে। তাহলে মনে রাখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে কোষের নিউক্লিয়াসে চলে যাব। একবার দেখে নেই পিকচারে নিউক্লিয়াসটা কোথায় থাকে কোষের। নিউক্লিয়াসটা কোষের কোথায় থাকে দেখো তো? কোষের মোটামুটি সেন্টারে রয়েছে, তাই তো? তাহলে নিউক্লিয়াস কোষের কোথায় থাকে? সেন্টারে থাকে না? এই নিউক্লিয়াসকে আমরা কোষের ব্রেইন, কোষের মাস্টার বলি, কারণ এই নিউক্লিয়াস কোষের যাবতীয় কাজকর্মগুলোকে কন্ট্রোল করে। তাহলে এই নিউক্লিয়াসকে আমরা কি বলবো? কোষের মাস্টার বলতে পারি। কোষের আমরা আর কি বলতে পারি? ব্রেইন বলতে পারি। ঠিক আছে, মনে রাখবে। তাহলে নিউক্লিয়াসকে আমরা কি বলতে পারি? কোষের মাস্টার, কোষের ব্রেইন বলতে পারি। এবার যেটা আমাদের নেক্সট কোশ্চেন আসবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে দেখো ডিএনএ দেখতে পাচ্ছ তোমরা। নিউক্লিয়াসের মধ্যে এই যে ডিএনএ দেখা যাচ্ছে, আর সাথে নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোমও থাকে। তাহলে আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি রয়? নিউক্লিয়াসের মধ্যে আমাদের ডিএনএ থাকে, আর কি থাকে? রাইবোজোম। এবার কোশ্চেন আসে যে ডিএনএ আর রাইবোজোম নিউক্লিয়াসে তো থাকে, আর কোথায় কোথায় থাকে? আর হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়াতেও থাকে, মনে রাখবে। ঠিক আছে, তাহলে কোষের মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ রাইবোজোম থাকে। আর কোথায় থাকে? প্লাস্টিডেও কিন্তু আমাদের কি থাকে? ডিএনএ আর রাইবোজোম। তাহলে ডিএনএ আর রাইবোজোম কোথায় কোথায় থাকে? এক নিউক্লিয়াসে থাকে, এক মাইটোকন্ড্রিয়ায় থাকে, আর এক প্লাস্টিডে থাকে। কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসছে। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমরা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে চলে যাই। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখতে পাচ্ছ কীরকম আছে? এই তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ফাঁকা স্লাইড নিয়ে নিই একটা। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে আমরা সংক্ষেপে ER বলবো। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুই ধরনের, একটা হচ্ছে রাফ হয়, রাফ ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আরেকটা হবে মসৃণ মানে হচ্ছে স্মুথ হবে। এবার রাফ হওয়ার পেছনে কারণ কি? কারণ এর মধ্যে থাকে হচ্ছে রাইবোজোম। আর এ স্মুথ কেন? কারণ এর মধ্যে রাইবোজোম থাকে না। তাহলে বোঝা গেল যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে রাইবোজোম থাকে সেটা সেজন্য কি হয়ে যায়? রাফ হয়ে যায়, অমসৃণ হয়ে যায়। আর যার মধ্যে রাইবোজোম থাকে না সেটা হচ্ছে স্মুথ হয়ে যায়। এবার কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা রাফ ওর মধ্যে কি আছে আমরা দেখতে পাচ্ছি? রাইবোজোম। আর মনে রাখবে রাইবোজোম হচ্ছে প্রোটিন উৎপাদন করতে সক্ষম, আর এই জন্য রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলি। যেহেতু রাফ মানে RER দিলাম শর্টে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে রাইবোজোম থাকে, তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি প্রোটিন তৈরি করতে পারবে। আর স্মুথ যেটা না এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ওতে তো আর থাকে না, রাইবোজোম থাকে না, তাই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে মনে রাখবে প্রোটিন তো তৈরি করতে পারবে না, কিন্তু কি তৈরি করতে পারে? ও ফ্যাট তৈরি করতে পারবে। তাহলে মনে রাখবে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি পরীক্ষা আসে যে রাফ বা মসৃণ না দিয়ে ডাইরেক্ট বললো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করতে পারে, তাহলে আমাদের উত্তর কি হবে? প্রোটিনও তৈরি করতে পারবে আর ফ্যাটও তৈরি করতে পারবে। ঠিক আছে, প্রোটিন করে কোনটা? যেটা রাফ, যার মধ্যে রাইবোজোম থাকে, আর যেটা রাইবোজোম থাকে না ওটা স্মুথ হয়, সেটা হচ্ছে ফ্যাট তৈরি করে। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের আরেকটা ভালো ইম্পর্টেন্ট কাজ আছে, কি বলতো? এ হচ্ছে ডিটক্সিফাই করে। কি করে? ডিটক্সিফাই করে। মানে এর মধ্যে কিছু এনজাইম থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যা হচ্ছে কি করে? পয়জন মুক্ত করে দেয়। তাহলে ডিটক্সিফাই করতে সহায়তা করে কে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরীক্ষায় ওরকম স্মুথ রাফ দিয়ে দেয় না, ডাইরেক্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অপশনে থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কি দেখলাম? একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করলো, আরেকটা কি করলো? ফ্যাট তৈরি করলো। যেটা স্মুথ সেটা ফ্যাট করলো, আবার সেটা ডিটক্সিফাইও করতে পারে।
ঠিক আছে, তাহলে তিনটে কাজ অলরেডি পড়লাম, একটা প্রোটিন উৎপাদন করে, একটা ফ্যাট উৎপাদন করে, একটা ডিটক্সিফাই করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি ডিপে কোশ্চেন দেয় তাহলে আমাদের রাফ হচ্ছে যেটা, সেটা শুধু প্রোটিন তৈরি করবে, আর যেটা স্মুথ সেটা হচ্ছে ফ্যাট তৈরি করে আর ডিটক্সিফাই করতে সহায়তা করে, মনে রাখবে। আরেকটা ভালো কাজ আমরা পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে না, একবার ছবিটা দেখে নিই তাহলে ভালো বুঝতে পারবে। এই যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কি করে বলো তো, কোষের বিভিন্ন অঙ্গাণু, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া থেকে লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোম থেকে গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস, এদের মধ্যে যে বিভিন্ন দ্রব্যের যে আদান প্রদান হয়, ওর জন্য একটা পথ তৈরি করে দিয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ভালো কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি একটা পথ তৈরি করে দিয়েছে বা চ্যানেল তৈরি করে দিয়েছে, কিসের জন্য, বিভিন্ন বস্তুর ট্রান্সপোর্টেশনের জন্য, খাবার হতে পারে বা ওয়েস্ট ম্যাটেরিয়াল হতে পারে, ঠিক আছে, বা O2 CO2 হতে পারে, এদের আদান প্রদানের জন্য একটা রাস্তা তৈরি করে দেয় কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বোঝা গেল, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা রাস্তা তৈরি করলো, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করলো, ডিটক্সিফাই করতে পারে। এবার যদি বলে যে কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে কোনটা হবে, সেটা কিন্তু ছিল স্মুথটা, মনে রাখবে। তারপরে ফ্যাট তৈরি করতে পারে কোনটা, স্মুথটা। আর রাফটা শুধু কি তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। বোঝা গেল, তাহলে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কভার হলো। এবার আমরা গোলগি অ্যাপারেটাস সম্পর্কে পড়বো। একবার ছবিতে দেখে নিই কোনটা, এই তো আমাদের গোলগি অ্যাপারেটাস। এই গোলগি অ্যাপারেটাসটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে গোলগি অ্যাপারেটাস কার থেকে সৃষ্টি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে সৃষ্টি হয়। এই গোলগি অ্যাপারেটাসের কাজ সম্পর্কে পড়বো এবার আমরা। ঠিক আছে, গোলগি এই গোলগিটা কে আবিষ্কার করেছে বলো তো, ক্যামিলো গোলগি হচ্ছে গোলগি অ্যাপারেটাস আবিষ্কার করেছে ওর নামেই। আর নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে বলো তো, নিউক্লিয়াস আবিষ্কার করেছে হচ্ছে রবার্ট ব্রাউন। ঠিক আছে, নিউক্লিয়াস রবার্ট ব্রাউন, আর গোলগি বস্তু হচ্ছে ক্যামিলো গোলগি, মনে রাখবে। আর গোলগি বস্তুর কাজ কি কি, এ হচ্ছে স্টোরেজে সহায়তা করে, তারপর হচ্ছে মডিফাই করতে সহায়তা করে, তারপর হচ্ছে প্যাকেজে সহায়তা করে, প্যাকেজ যে সহায়তা করে। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, গোলগি বস্তুর কাজ স্টোরেজে সহায়তা করে, প্যাকেজে সহায়তা করে, মডিফাইয়ে সহায়তা করে। এই প্যাকেজ দিয়ে তো অনেকবার কোশ্চেন দিয়েছে, যে প্যাকেজিংয়ে কে সহায়তা করে, গোলগি বস্তু, স্টোরেজ মডিফাইয়েও সহায়তা করে। ব্যাস, গোলগি বস্তু হয়ে গেল। এবার আমরা লাইসোজোম পড়ব। ঠিক আছে, লাইসোজোম কোথায় দেখতে পাচ্ছ তোমরা, এই তো ছোট্ট ছোট্ট লাইসোজোম, এই তো হচ্ছে লাইসোজোম, থলির মতো একটা জিনিস। ঠিক আছে, এই লাইসোজোমকে আবিষ্কার করেছে বলো তো, দুবে। হ্যাঁ, ফুল নামটা মনে নেই, অপশনে তোমরা দুবে পেয়ে যাবে, দুবে ছিল একটা কিছু একটা, তাহলে দুবে হচ্ছে আমাদের লাইসোজোম আবিষ্কার করেছে। তো লাইসোজোম হচ্ছে কি রকম বলো তো, একটা থলির মতো দেখতে পাচ্ছ, একটা মেমব্রেন বেসড, মানে পর্দা ঘেরা একটা থলি, যার মধ্যে কি থাকে, এনজাইম থাকে। এই থলির মধ্যে কি থাকবে, এনজাইম থাকে। ঠিক আছে, আর এই লাইসোজোমের কাজ কি, যখন কোষের কোনো একটা অংশ ড্যামেজ হবে না, কোষের কোনো একটা অংশ কি হবে, ড্যামেজ হবে, তখন কি হয়, এই লাইসোজোমটা ব্রাস্ট হয়ে যায়। ব্রাস্ট হলে এনজাইমগুলো কি হবে, বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে এসে এই এনজাইম ড্যামেজ পার্টকে, মানে যে কোষটা ড্যামেজ আছে সেই কোষকেই ডাইজেস্ট করে নেবে, মানে কোষকেই ভ্যানিশ করে দিবে। তাহলে বোঝা গেল লাইসোজোমের কাজ কি। তাহলে আমাদের যে লাইসোজোম আছে, কে আবিষ্কার করেছে, দুবে। সেই লাইসোজোম হচ্ছে একটা কি, পর্দা ঘেরা একটা থলি, সেই থলির মধ্যে কি থাকে, উৎসেচক থাকে। যখন কোনো একটা কোষ কি হয়, ড্যামেজ হয়, তখন এই লাইসোজোমটা ব্রাস্ট হয়ে সেই উৎসেচক বা এনজাইমগুলো বাইরে বেরিয়ে এসে সেই কোষটাকেই ডাইজেস্ট করে নেয়, কোষটাকেই ভ্যানিশ করে দেয়। তাহলে কোষটাকেই নাই করে দিল। সেই জন্য লাইসোজোমকে আমরা কি বলি, সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি।
সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি, একটা ব্যাগের মতো থলির মতো অংশ। এবার সুইসাইডাল কেন বললো? কারণ ও যে কোষে ছিল সেই কোষকেই কী করে দিল, ডাইজেস্ট করে দিল, ভ্যানিশ করে দিল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে লাইসোজোমকে এই জন্য কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। ও একটা কোশ্চেন আমাদের মিস হয়ে গেছে, ওই একটু আগে যে আমরা গোলগি বস্তু পড়ে আসলাম না, গোলগি অ্যাপারেটাস, সেই গোলগি অ্যাপারেটাসের কাজ কি কি ছিল বলো তো? স্টোরেজ ছিল, মডিফিকেশন ছিল, আর একটা কি ছিল, প্যাকেজে সহায়তা করে, প্যাকেজিং। এই তিনটে কাজের জন্যে আমরা গোলগি বস্তুকে পোস্ট অফিস বলা হয়। পোস্ট অফিস অফ সেল কাকে বলা হয়? গোলগি বস্তুকে। কাকে বলা হয়? এই গোলগি অ্যাপারেটাসকে পোস্ট অফিস অফ সেল বলা হয়। কারণ কি কি পোস্ট অফিসে কী হয়? স্টোরেজ হয়, মডিফিকেশন হয়, প্যাকেজ হয়। তো গোলগি বস্তু সেসবই করছে, তাই গোলগি বস্তুকে আমরা পোস্ট অফিস অফ সেল বলি। ঠিক আছে, কোষের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়বো। ঠিক আছে, একবার দেখে নিই মাইটোকন্ড্রিয়া কোথায় আছে। এই তো মাইটোকন্ড্রিয়া আছে। ঠিক আছে, কোষের যে মাইটোকন্ড্রিয়া আছে এখানে কি হয়? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া পড়ার আগে আমরা সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে নিই। ঠিক আছে, সাইটোপ্লাজম মানে হচ্ছে এই যে কোষ পর্দার ভেতরে, আচ্ছা কোষটা এই তো আমাদের কোষ এটা হলো কোষ পর্দা ধরলাম। এই কোষ পর্দার ভেতরে কি ছোট, এটা হলো নিউক্লিয়াস ধরলাম আমি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তারপরে নিউক্লিয়াসের ভেতরে কি আছে? গোলগি বা ছোট ছোট অনেক অঙ্গাণু আছে। তো এই কোষ পর্দার ভিতরে এই অঙ্গাণুগুলো বাদে যে জেলির মতো পদার্থ আছে, সেমি ফ্লুইড মানে অর্ধ তরল, সেমি ফ্লুইড, জেলি লাইক, জেলির মতো আর কি, জেলির মতো যে সেমি ফ্লুইড আছে এগুলোকে আমরা বলি সাইটোপ্লাজম। কি বলি? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কাকে বলবো? কোষের কোষ পর্দার ভেতরে বিভিন্ন অঙ্গাণুগুলো বাদে যে জেলির মতো যে সেমি ফ্লুইড বা তরল পদার্থ রয়েছে তাদের আমরা কি বলি? সেমি যে ফ্লুইড রয়েছে তাদের আমরা কি বলবো? জেলির মতো সেমি ফ্লুইড রয়েছে তাদের সাইটোপ্লাজম বলবো। ঠিক আছে, এবার সাইটোপ্লাজমের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই সাইটোপ্লাজমে মনে রাখবে কি হয় বলো তো? আমরা যে খাবার খাই, আমাদের খাবার খেয়ে আমাদের খাবারটা হজম হয়ে বা পাচিত হয়ে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। তো সেই গ্লুকোজ যখন কোষের ভেতরে যায় সেই সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে পাইরুভেট উৎপন্ন হয়। তাহলে কোশ্চেন আসে যে কোথায় গ্লুকোজ ব্রেকডাউন হয়ে পাইরুভেট উৎপন্ন হয়? তাহলে গ্লুকোজ কোথায় পাইরুভেট উৎপন্ন হয়? সাইটোপ্লাজমে উৎপন্ন হয়। ঠিক আছে, আর সেই সাইটোপ্লাজম কাকে বলে যদি বলে কোশ্চেন সাইটোপ্লাজম কাকে বলে, তাহলে কি বলবে? কোষের ভেতরে ঠিক আছে, কোষ অঙ্গাণু বাদে যে জেলির মতো থকথকে পদার্থ আছে তাদের বলে সাইটোপ্লাজম। আচ্ছা, এই কোষের ভেতরে কি আছে? সাইটোপ্লাজম আছে। তো সাইটোপ্লাজম আছে, আর কি আছে? বিভিন্ন কোষ অঙ্গাণু আছে। এই সাইটোপ্লাজম আর কোষ অঙ্গাণু মিলে হয়ে যায় কি বলতো? প্রোটোপ্লাজম হয়ে যায়। তাহলে সাইটোপ্লাজম আর কোষ অঙ্গাণু মিলে কি হয়? প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম কথাটা কে কয়েন করেছে, মানে নিয়ে এসছে কথাটা? মনে রাখবে পারকিনজি। তাহলে প্রোটোপ্লাজম কি? সাইটোপ্লাজম আর কোষ অঙ্গাণু মিলে হয় প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম কথাটা কে নিয়ে এসছে? পারকিনজি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে যাব কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আমরা কি দেখলাম? সাইটোপ্লাজমে কি হলো? সাইটোতে কি হলো? গ্লুকোজ পাইরুভেটে উৎপন্ন হলো। তারপর উৎপন্ন হয়ে এই পাইরুভেট হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে যায়। কোথায় যায়? মাইটোকন্ড্রিয়াতে যায়। মাইটোকন্ড্রিয়াতে গিয়ে এই পাইরুভেট কি হয়? জারিত হয়ে কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন হয়, আর হচ্ছে কি উৎপন্ন হয়? CO2 উৎপন্ন হয়। তাহলে এটাও পরীক্ষায় আসে যে পাইরুভেট কোথায় ব্রেকডাউন হয়ে শক্তি আর
CO2 উৎপন্ন হয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যেহেতু মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হলো, সেজন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলবো। তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো? পাওয়ার হাউস বলবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, একবার আমরা রিপিট করে নিই যে কোষের নিউক্লিয়াসকে আমরা কি বলি? নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে কোষের মাস্টার বলি, কোষের ব্রেইন বলি। তারপরে আমরা গোলগিকে কি বললাম? গোলগি অ্যাপারেটাসকে বললাম হচ্ছে পোস্ট অফিস বললাম। রাইবোজোমে কি উৎপন্ন হয়? প্রোটিন উৎপন্ন হয়, তাই রাইবোজোমকে আমরা কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি বলবো, প্রোটিন ফ্যাক্টরি বলবো। তারপর লাইসোজোমে যাই হোক বানানটা একটু দেখে নেবে। লাইসোজোমে কি উৎপন্ন হয়? সরি, লাইসোজোম কি বলি আমরা? লাইসোজোমকে আমরা সুইসাইডাল ব্যাগ বলি। কি বলি? সুইসাইডাল ব্যাগ বলি। আর মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস বলি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলি। এবার নেক্সট টপিকস আমরা চলে যাই ভ্যাকুয়াল, কোষের ভ্যাকুয়াল, VACUAL। ভ্যাকুয়াল মানে হচ্ছে কি? গহ্বর। কোষের যেই গহ্বর যে থাকে না, এই গহ্বরটা উদ্ভিদ কোষেও থাকে, উদ্ভিদেও থাকবে, প্রাণীতেও থাকে। কিন্তু এই গহ্বরটা উদ্ভিদে অনেকটা কি হয়? বড় হয়, আর প্রাণীদেহে কি হয়? ছোট হয়, মনে রাখবে। তাহলে ভ্যাকুয়াল বা গহ্বর উদ্ভিদে অনেক বড় হয়, প্রাণীতে অনেক ছোট হয়। তারপরে এই ভ্যাকুয়ালের একটা দুটো আমরা কাজ পড়ে নিই। মেইন কাজ হচ্ছে ভ্যাকুয়ালের মধ্যে গহ্বরে কি হবে? স্টোর হবে। কি হবে? স্টোর হয় খাবার। ঠিক আছে, তাহলে বোঝা গেল ভ্যাকুয়ালের থেকে কি বলবো? তাহলে ভ্যাকুয়াল হচ্ছে উদ্ভিদ প্রাণী দুটোতেই থাকে, কিন্তু উদ্ভিদের ভ্যাকুয়ালটা বড় হয়, প্রাণীর ভ্যাকুয়ালটা ছোট হয়। আর ভ্যাকুয়ালের মধ্যে কিন্তু খাবার স্টোরও হয়, মনে রাখবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা নেক্সট টপিক প্লাস্টিডে চলে যাই। ঠিক আছে, মনে রাখবে প্লাস্টিড শুধুমাত্র কোথায় থাকে? শুধুমাত্র নয়, অনেক কিছুতেই থাকতে পারে, কিন্তু যাতে থাকে না সেটা আমরা মনে রাখি। কিসে থাকে না প্লাস্টিড? প্রাণীর মধ্যে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে একটা ডিফারেন্স কি? উদ্ভিদের মধ্যে সেল ওয়াল থাকে, প্লাস্টিড থাকে, বাট প্রাণী কোষের মধ্যে কিন্তু প্লাস্টিডও থাকে না, সেল ওয়ালও থাকে না। তারপরে গহ্বর, ভ্যাকুয়াল কি? গহ্বরটা কি হয়? উদ্ভিদে অনেক বড় হয়, আর প্রাণীতে অনেক কি হয়? প্রাণীতে অনেক ছোট হয়। এগুলো মনে রাখবে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কোশ্চেন সলভ করতে খুবই কাজে লাগবে। আচ্ছা, প্লাস্টিড আবার কয় ধরনের হয় বলো তো? প্লাস্টিড 3 ধরনের হয়। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। প্রথমে হচ্ছে ক্লোরোটা লিখি, হ্যাঁ। প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, CLORO, বানানগুলো একটু দেখে নেবে। ক্লোরোপ্লাস্টিড। তারপরে ক্রোমো হয়, ক্রোমোপ্লাস্টিড। আর একটা হয় লিউকোপ্লাস্টিড। এবার ক্লোরোপ্লাস্টিডে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। আর ক্লোরোপ্লাস্টিডের একটা বড়সড় কাজ তো তোমরা জানোই, সালোক সংশ্লেষে সহায়তা করে। কিসে সহায়তা করে? সালোক সংশ্লেষে সহায়তা করে। ক্লোরোপ্লাস্টিডে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টিডে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। এবার ক্রোমোপ্লাস্টিডের কাজ কি? মেন কথা, কাজগুলো ভালো করে দেখে রাখো। যে ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে সহায়তা করে, আর ক্রোমোপ্লাস্টিড হচ্ছে তোমার ফল ফুলের রং নির্ধারণ করে। তাহলে ক্রোমোপ্লাস্টিড হচ্ছে ফল ফুলের রং নির্ধারণ করে। আর লিউকোপ্লাস্টিডের কাজ হচ্ছে, এটা হচ্ছে বর্ণহীন, মনে রাখবে এটা। লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, আর ক্লোরোপ্লাস্টিডের বর্ণ কি হবে? সবুজ হবে। আর লিউকোপ্লাস্টিডের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে সঞ্চয় করা। কি করা? সঞ্চয় করা।
সঞ্চয় করার দিক থেকে আমরা কিন্তু কয়টা বললাম বলো তো? লিউকোপ্লাস্টিড সঞ্চয় করতে পারে, ভ্যাকুওল সঞ্চয় করতে পারে, তারপর হচ্ছে আমরা গলগি অ্যাপারেটাসও কিন্তু স্টোরেজ করতে পারে, আমরা পড়ে এসেছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমরা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন সলভ করব সেলের উপর। ফার্স্ট কোশ্চেন দেখি কি আছে। ফার্স্ট কোশ্চেন বলেছে প্লান্ট সেল ওয়াল আর কম্পোস্ট অফ। পড়ানোর সময় আমি কি বলেছিলাম? সেল ওয়াল বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ দিয়ে গঠিত হয়। কি দিয়ে? সেলুলোজ দিয়ে গঠিত হয়। আর এই সেলুলোজ কোন অপশনে আছে দেখো তো? অপশন সিতে আছে। তাহলে সেল ওয়াল কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। সেল ওয়াল। আর কম্পোস্ট অফ মানে কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। তারপরে আরেকটা কোশ্চেন সেল ওয়াল বললাম না, এই কোশ্চেনটা কি আছে? সেল ওয়াল কি দিয়ে গঠিত? তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, যেটা আমি বলেছিলাম পড়ানোর সময়, যে সেল ওয়াল এটা কিন্তু প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, আর কোনটা প্রাণী কোষে থাকে না বলো তো? প্লাস্টিডও কিন্তু প্রাণী কোষে থাকে না। সেল ওয়াল আর প্লাস্টিড প্রাণী কোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে, আর এই সেল ওয়াল কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখি কি আছে। বলেছে কর্ক ইজ ইমপারমিয়াবল। পারমিয়াবল মানে ভেদ্য, ইমপারমিয়াবল মানে অভেদ্য। কিসের জন্য কর্ক অভেদ্য? মানে ওয়াটার আর গ্যাস কর্কে অভেদ্য, মানে কর্ক ভেদ করে যেতে পারে না। কিসের জন্য? কারণ বলছে বিকজ অফ ড্যাশ ফাউন্ড উইদিন ইট সেলস। কারণটা কি? কর্কের সেলের মধ্যে, মানে কর্কের কোষের মধ্যে কি এমন থাকে যার জন্য কর্কের মধ্য দিয়ে ওয়াটার আর গ্যাস পারমিয়াবল নয়? ঠিক আছে, সেটার উত্তর হবে, মনে রাখবে তোমরা, সুবেরিন। উত্তর কি হবে? সুবেরিন। তাহলে কর্কের সেলে কি থাকে? সুবেরিন থাকে, যার জন্যে কর্কের মধ্য দিয়ে ওয়াটার আর গ্যাস মুভ করতে পারে না। তারপরে 3 নম্বর কোশ্চেনটা দেখি কি আছে। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিল আর প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট? তাহলে কোন অঙ্গাণুটা শুধুমাত্র প্ল্যান্ট মানে উদ্ভিদের মধ্যেই থাকে? একটু আগে আমি কি বললাম, যে প্লাস্টিড আর সেল ওয়াল মানে কোষ প্রাচীর উদ্ভিদে পাবো, কিন্তু প্রাণীতে পাবো না। বোঝা গেল? তার মানে আমার উত্তর কি হবে? প্লাস্টিড অনলি আমরা কোথায় পাবো? প্ল্যান্টের মধ্যে পাবো। এই ভ্যাকুয়াল তো আমরা কি জানি? উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে। জাস্ট উদ্ভিদের ভ্যাকুয়ালটা কি হয়? বড় হয়। উদ্ভিদের ক্ষেত্রে ভ্যাকুয়াল বড়, আর প্রাণীর ক্ষেত্রে ভ্যাকুয়ালটা ছোট হয়। মাইটোকন্ড্রিয়াও থাকে। ঠিক আছে, লাইসোজোম কিন্তু আবার হচ্ছে, মনে রাখবে, লাইসোজোমটা আমাদের প্রাণীদেহে থাকে, লাইসোজোম প্রাণীতে থাকে, বাট লাইসোজোম কিন্তু উদ্ভিদের কোষে থাকে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে, প্রাণীতে যেমন প্রাণীর কোষে প্লাস্টিড থাকে না, তারপরে আর কি থাকে না বললাম আমি? কোষ প্রাচীর মানে সেল ওয়াল থাকে না। ঠিক আছে, সেরকম হচ্ছে উদ্ভিদ কোষে কিন্তু লাইসোজোমটা থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। তারপরে 4 নম্বর কোশ্চেন কি আছে দেখি। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফলো দ্য সেল থিওরি। তাহলে কোনটা সেল থিওরি ফলো করে না? আমি পড়ানোর সময় বলে আসছি বারবার যে ভাইরাস সেল থিওরি ফলো করে না। অপশন ডিতে আছে, তাহলে ডি উত্তর হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং সেল ইজ ফাউন্ড অনলি ইন অ্যানিমেল সেল? আমি একটু আগেই বলে আসলাম যে লাইসোজোমটা কিন্তু উদ্ভিদে থাকে না, এটা শুধু কোথায় থাকে? প্রাণীতে থাকে লাইসোজোম, উদ্ভিদে থাকে না, মনে রাখবে। তাহলে লাইসোজোম উদ্ভিদে থাকে না। আর ওইদিকে প্রাণীতে কি কি থাকে না দেখলাম আমরা? প্লাস্টিড প্রাণীতে থাকবে না, আর কি থাকবে না? প্লাস্টিড আর সেল ওয়াল, মনে রাখবে। তাহলে প্লাস্টিড আর সেল ওয়াল হচ্ছে আমাদের প্রাণীতে থাকে না, আর এদিকে উদ্ভিদে কি থাকে না? লাইসোজোম থাকে না। তারপরে 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। হুইচ ইজ দ্য লার্জেস্ট সেল অর্গানিল? আমরা পড়ানোর সময় কি বলেছি? যে নিউক্লিয়াস হচ্ছে আমার সব থেকে বড় কোষ অঙ্গাণু, যেটাকে আবার কি বলা হয়? মাস্টার বলা হয়। কি বলা হয়? কোষের মাস্টার, কোষের ব্রেইনও বলা হয়। তাহলে সব থেকে লার্জেস্ট সেল অর্গানিল কোনটা? নিউক্লিয়াস, মনে রাখবে। নিউক্লিয়াস সব থেকে বৃহত্তম কোষ অঙ্গাণু কোষের মধ্যে। তারপরে 7 নম্বর কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিলস হেল্পস টু কিপ সেল ক্লিন?
by digesting any foreign material as well as worn out cell organelle। তাহলে কি বলেছে কোশ্চেনে, যে কোন কোষ অঙ্গাণুটা হ্যাঁ কি করে, তাহলে হেল্পস টু কিপ দ্য সেল ক্লিন, মানে সেলটাকে কি রাখে, কোষটাকে ক্লিন পরিষ্কার রাখে। কিভাবে, যদি ফরেন ম্যাটেরিয়াল যদি আসে কোনো, মানে বাইরের থেকে যদি কোনো ম্যাটেরিয়াল আসে সেটাকেও কি করে নেয়, ডাইজেস্ট করে নেয়। এমনকি সেটা অ্যাজ ওয়েল অ্যাজ কি বলছে, এর ভেতরেও যে কোষ অঙ্গাণু থাকে অন্য, সেগুলোকেও ডাইজেস্ট করে নেয়। আমরা কি জানি, লাইসোজোম যে একটা কোষ অঙ্গাণু আছে, লাইসোজোম কি করে, লাইসোজোমের ভিতরে কি থাকে, বিভিন্ন এনজাইম থাকে। আর এই লাইসোজোম যখন ব্রাস্ট করে তখন এই এনজাইম বেরিয়ে কি করে, ওর নিজের ভেতরে যত অঙ্গাণু আছে সেগুলোকেও ডাইজেস্ট করে নেয়, এবং বাইরের থেকে যারা আসে তাদেরও ডাইজেস্ট করে পুরো কোষটাকেই ভ্যানিশ করে দেয়, তাই না, জায়গাটাকে পুরো ক্লিন আপ করে দেয়। তাহলে এখানে উত্তর কি হবে, ডাইজেস্ট করে। কোন কোষ অঙ্গাণু ডাইজেস্ট করে, লাইসোজোম। তাহলে উত্তর হয়ে যাবে আমার বি। তাহলে 8 নম্বর কোশ্চেনটা দেখি এবার আমরা, কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেমব্রেন বাউন্ড স্যাক, ঠিক আছে, ফিল্ড উইথ ডাইজেস্টিভ এনজাইম। তাহলে একটু আগে আমি কি বললাম, ডাইজেস্টিভ এনজাইম কার ভেতরে থাকে, ডাইজেস্টিভ এনজাইম থাকে লাইসোজোমের ভেতরে, তাই না। তাহলে আমার উত্তর হয়ে যাবে সি। আর এই লাইসোজোমের ভেতরে যে ডাইজেস্টিভ এনজাইম থাকে সেটা কি করে নেয়, বাইরের থেকে কোনো মানে ফরেন ম্যাটেরিয়াল আসলে সেগুলোকেও ডাইজেস্ট করে নেয়। এমনকি কোনো ড্যামেজ যদি হয় কোষের ভেতরের কিছু বা অন্যান্য অঙ্গাণু যেগুলো খারাপ হয়েছে ওগুলোকেও কি করবে, ডাইজেস্ট করে জিনিসটাকে ভ্যানিশ ক্লিন আপ করে দেবে লাইসোজোম। তার মানে ডাইজেস্টিভ এনজাইম থাকে একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড স্যাক, মেমব্রেন মানে একটা পর্দা যুক্ত, মেমব্রেন মানে একটা পর্দা যুক্ত একটা স্যাক মানে থলি থাকে, যেটা কি দিয়ে ফিল থাকে, সেটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ফিল থাকে। সেটা কার, উত্তর হবে লাইসোজোম, মনে রাখবে। তারপর 9 নম্বর কোশ্চেনটা দেখি, which is the outermost covering of the cell that separate the content of the cell from its external environment। তাহলে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কোষের ভিতরের বিভিন্ন কোষাঙ্গাণুকে কে আলাদা করে, এই বাউন্ডারিটা, আর এই বাউন্ডারিকে আমরা কি পরে পড়েছি, প্লাজমা মেমব্রেন। অপশন হয়ে যাবে আমার এ, বা কোষ পর্দা। বোঝা গেল। তাহলে এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে বাইরের পরিবেশের সঙ্গে কোষের ভিতরের যে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে সেগুলোর সঙ্গে কে আলাদা করে, প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। তারপরে আমরা তাহলে 10 নম্বর কোশ্চেনে চলে যাই। হোয়াট ডু উই কল দ্য প্রসেস অফ কন্ট্রাকশন অফ সেল। কন্ট্রাকশন মানে সংকোচন, কোষের যে সংকোচন হয় যার ফলে সেল ওয়াল থেকে ম্যাটেরিয়ালগুলো কোথায়, সেন্টারের দিকে যায়। আর সংকোচন কখন হবে, যদি কোষ থেকে কি হয়, জল বেরিয়ে যায়। এগুলো আমরা পড়েছি আগেই। সেই প্রক্রিয়াটাকে কি বলে, প্লাজমোলাইসিস বলে না, প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস কি ছিল, কোষের ভেতর থেকে যখন কি হবে, জল বাইরে বেরিয়ে যাবে তখন কোষটা সংকুচিত হবে। আর সংকুচিত হলে কি হবে, কোষের যে মানে সেল ওয়াল যে আছে মানে কোষ প্রাচীর, ওর থেকে বিভিন্ন কোষাঙ্গাণুগুলো কি হবে, কেন্দ্রের দিকে চলে যাবে, মানে কোষটা সংকোচন হবে। তো সেইটাকেই কি বলে, প্লাজমোলাইসিস বলে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, ডি নম্বর অপশন হয়ে যাবে। বোঝা গেল। তাহলে কোশ্চেনে কি আছে, বোঝা গেল যে দ্য প্রসেস অফ কন্ট্রাকশন মানে সংকোচন হবে কিসের, সেলটা, অ্যাওয়ে ফ্রম দ্য সেল ওয়াল ডিউ টু ওয়াটার লস। মানে মোট কথা হচ্ছে কোষ থেকে যদি ওয়াটার লস হয় তাহলে যে কোষের যে সংকোচন হয় যার জন্য সেল ওয়াল থেকে বিভিন্ন পদার্থগুলো কোন দিকে যায়, সেন্টারের দিকে যায়, সেই প্রক্রিয়াকে আমরা বলবো প্লাজমোলাইসিস। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, 11 নম্বর। স্মলেস্ট ইউনিট অফ লাইফ, সব থেকে আমাদের জীবনের জীবদেহের ক্ষুদ্রতম ইউনিট কোনটা, সেল। সেলকে হচ্ছে ক্ষুদ্রতম একক বলা হয়, গঠনগত এবং কার্যগত একক বলা হয় ক্ষুদ্রতম, সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে সেল। তারপর আমরা 12 নম্বর চলে যাই, কি বলেছে, পাওয়ার হাউস কাকে বলে, পাওয়ার হাউস হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি, আগেই পড়ে এসছি। তারপরে 13 নম্বরে চলে যাই, which of the following cellular component is absent in most of the prokaryote। আমরা প্রোক্যারিওট সেল কোনগুলোকে বলবো,
প্রো ক্যারিওট, প্রো কে এ আর ওয়াই ও, প্রোক্যারিওট কোনগুলোকে বলবো? প্রোক্যারিওট হচ্ছে সেইগুলোকে বলবো যেগুলোর নিউক্লিয়াসে পর্দা থাকে না, মানে নিউক্লিয়াসের পর্দা মানে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না যেসব কোষে, নিউক্লিয়ার মেমব্রেন যাদের থাকে না তাদেরই বলা হয় প্রোক্যারিওট সেল। তাহলে প্রোক্যারিওট সেলে কি অ্যাবসেন্ট থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন, মানে আমার অপশন হয়ে যাবে ডি। তাহলে আমরা নেক্সট কোশ্চেন 14 নম্বরে চলে যাই। বলেছে হোয়ার দ্য ওয়েস্ট প্রোডাক্ট স্টোর উইদিন এ প্লান্ট সেল। ভ্যাকুওলের মধ্যে কি হয়? ভ্যাকুওলের মধ্যে আমরা গহ্বরের মধ্যে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট স্টোর হয়, মনে রাখবে। 15 নম্বরে চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং সেলুলার কম্পোনেন্ট আর নোন অ্যাজ প্রোটিন ফ্যাক্টরি? পড়ানোর সময় বারবার কি বলেছি? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, মাইটোকন্ড্রিয়াকে কি বলে? পাওয়ার হাউস বলে। মাইটোকন্ড্রিয়াকে বলে হচ্ছে পাওয়ার হাউস। রাইবোজোমকে কি বলে? রাইবোজোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি। গলগি বডিসকে কি বলা হয়, বা গলগি অ্যাপারেটাসকে বলা হয় হচ্ছে পোস্ট অফিস। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, আর গলগি বডি কি? পোস্ট অফিস। এই কোশ্চেন কি ছিল? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে অপশন কি হবে আমার? রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এবার আমরা 16 নম্বরে চলে যাই। অ্যাপার্ট ফ্রম নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস ছাড়া, হুইচ টু সেল অর্গানিল, আর নিউক্লিয়াস ছাড়া আর কোন দুটি কোষ অঙ্গাণুতে তাদের নিজস্ব মানে ওন ডিএনএ আর রাইবোজোম থাকে? পড়ানোর সময় আমি কি বলেছি? যে নিউক্লিয়াসে তো থাকবেই, সাথে সাথে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডেও কি থাকে? ওদের নিজস্ব ডিএনএ আর রাইবোজোম থাকে। তাহলে নিউক্লিয়াস ছাড়া আর প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়াতে ওদের নিজস্ব ডিএনএ রাইবোজোম থাকে। তাহলে অ্যাপার্ট ফ্রম নিউক্লিয়াস কোন দুইটা অর্গানিলসে তাহলে থাকবে ডিএনএ আর রাইবোজোম? প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া। তাহলে আমার অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আমরা 17 নম্বরে চলে যাই। সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন আর দোজ দ্যাট অ্যালাউ পেনেট্রেশন অফ। সিলেক্টিভ পারমিয়াবল মেমব্রেন, মেমব্রেন মানে পর্দা, পারমিয়াবল মানে ভেদ্য, মানে সেই সব পর্দার মধ্যে ভেদ্য হবে কিছু সিলেক্টিভ ম্যাটেরিয়াল, মানে সব ম্যাটেরিয়ালকে অ্যালাউ করবে না। ঠিক আছে, আমরা পড়ানোর সময় কি দেখেছিলাম? কোষ পর্দার মধ্য দিয়ে কি কি এক্সচেঞ্জ হয়? O2 CO2 হয়, ওয়াটার হয়, ফুড হয়, ফুড ভেতরে ঢোকে, ওয়েস্ট ম্যাটেরিয়াল বাইরে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পারমিয়াবল, মানে এগুলোই সিলেক্টিভ। আর কিছু আছে অন্য জিনিসগুলোকে পারমিট করে না, তাই আমরা কোষ পর্দাকে বা প্লাজমা মেমব্রেনকে কি সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন বলেছি। তো কোশ্চেন এবার কি করেছে যে কেন আর কি এটাকে সিলেক্টিভ কেন বলা হয়েছে? কারণটা হলো এর মধ্যে কি বলেছে যে নাইদার সলভেন্ট নর সলিউট মলিকুল, মানে না তো সলভেন্ট না তো সলিউট মলিকুল মুভ করতে পারবে, এমন ব্যাপার ছিল না। সিলেক্টিভ মানে কিছু তো মুভ করতে পারবে। তারপর কোশ্চেন কি আছে? অনলি সলভেন্ট মলিকিউলস বাট নট সলিউট মলিকিউলস। তাহলে এটাই হবে অপশন আমাদের, যে সলভেন্ট মলিকিউল মুভ করতে পারবে বাট সলিউট মুভ করতে পারবে না। মনে রেখে দেবে, বি অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে। 18 নম্বরে চলে যাই আমরা। কি বলেছে? হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন ফার্মেন্টেশন? ফার্মেন্টেশনকে বাংলায় আমরা সন্ধান বলি, মানে সিমিলারিটি কার কার মধ্যে? ফার্মেন্টেশন ইন ইস্ট, আমরা জানি ইস্টের মধ্যে কি হয়? ফার্মেন্টেশন হয়। আর অ্যারোবিক রেসপিরেশন মানে শ্বসন। অ্যারোবিক রেসপিরেশন টেকিং প্লেস ইন মাসল সেল অফ হিউম্যানের মধ্যে মাসল সেলে যখন অ্যানারোবিক রেসপিরেশন হয় আর সন্ধানে যখন ফার্মেন্টেশন হয়, এই দুটোর মধ্যে মিল কোথায়? মনে রাখবে, এই দুটোই কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। কোষের কোথায়? সাইটোপ্লাজম। তার মানে বি নাম্বার অপশন রাইট হবে। তাহলে ইস্টের কি ফার্মেন্টেশন, আর হিউম্যান মাসলে কি বললাম? অ্যানঅ্যারোবিক রেসপিরেশন কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে, টেক প্লেস ইন সাইটোপ্লাজম, মানে বি নাম্বার অপশন রাইট হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা।
ইন দ্য ড্যাশ সেল পাইরুভেট ইজ ফর্মড ফ্রম গ্লুকোজ। আমরা কি জানি, কোষের সাইটোপ্লাজমে কি হয়, প্রথমে তো খাবার ঢুকলো, ঠিক আছে, খাবার ঢুকে খাবারটা হচ্ছে সাইটোপ্লাজমে কি হয়, খাবার বলতে গ্লুকোজ ঢুকলো, গ্লুকোজ কোথায় ঢুকলো, কোষের সাইটোপ্লাজমে ঢুকলো, ঢুকে সেখানে গ্লুকোজটা পাইরুভেটে পরিণত হয়, তারপর সেই পাইরুভেট হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে এনার্জি তৈরি হয়, সেজন্যই তো আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলি। কিন্তু এখানে তো বলেছে যে কোথায় পাইরুভেট ফর্ম হয়, পাইরুভেট কোথায় গঠিত হয়, তাহলে কোষের সাইটোপ্লাজমে। যদি কোশ্চেন আসতো যে পাইরুভেটটা কোথায় গিয়ে কার্বন ডাই অক্সাইড আর এনার্জি তৈরি হবে, তখন উত্তর হতো মাইটোকন্ড্রিয়া। কিন্তু যদি বলে যে গ্লুকোজ কোথায় পাইরুভেট উৎপন্ন হবে, তাহলে সেটা হবে সাইটোপ্লাজম। নেক্সট কোশ্চেন দেখি, হোয়াট সেল অর্গানিল কি বলছে, ডিটক্সিফাই টক্সিন মানে বিষকে বিষ মুক্ত করে, মানে বিষাক্ত পদার্থকে কি করে, বিষ থেকে মুক্ত করে, ডিটক্সিফাই করে। আমরা কি জানি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, স্পেশালি কোনটা, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি করতো, ডিটক্সিফাই করতো। এখানে তো আর স্মুথ নেই, ডাইরেক্ট এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের আমরা কাজ কি কি পড়েছিলাম, এক হচ্ছে কি ডিটক্সিফাই করে, তারপর এন্ডোপ্লাজমিকের যেটা রাপ ছিল, স্পেশালি রাপ মানে ওর মধ্যে কি থাকে, রাইবোজোম থাকে, ওটা কি তৈরি করে, প্রোটিন। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যেটা রাপ হয় সেটা হচ্ছে প্রোটিন তৈরি করে। আর যেটা মসৃণ হয় সেটা কি তৈরি করে পড়েছিলাম আমরা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে ফ্যাট তৈরি করে। আর কি পড়েছিলাম আমরা, যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ও কি করে, ডিটক্সিফাই করে টক্সিনকে, যেটা এটার উত্তর হয়ে গেল যে এন্ডোপ্লাজমিক, এখানে স্মুথ দেয়নি, ডাইরেক্ট এন্ডোপ্লাজমিক। আরেকটা কাজ ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে চ্যানেল তৈরি করে বা পথ তৈরি করে, কিসের জন্য বলো তো, গ্যাস খাবারের মানে ট্রান্সপোর্টেশনের জন্য রাস্তা তৈরি করে দেয় এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে নেক্সট কোশ্চেন দেখি, সাম ফিচার অফ prokaryotic cell mentioned below, select the incorrect option. প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য আমরা কি কি পড়েছিলাম, প্রোক্যারিওটিক সেল কোন কোষকে বলবো, যেসব কোষে নিউক্লিয়াসে পর্দা থাকে না, মানে পর্দাবিহীন নিউক্লিয়াস। তার মানে পর্দাবিহীন নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াসের পর্দাকে কি বলে, নিউক্লিয়ার মেমব্রেন বলি আমরা। তাহলে যেসব কোষে নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিয় পর্দা আর ইংলিশে বলে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ওদেরই প্রোক্যারিওটিক সেল বলি। আর শুধু নিউক্লিয়াসের পর্দা না, যে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণুই প্রোক্যারিওটিক সেলে থাকে না, মনে রাখবে। তাহলে প্রোক্যারিওটিক সেলের মেন দুটো বৈশিষ্ট্য কি, এক তো হচ্ছে পর্দা মানে নিউক্লিয়াসটা পর্দাবিহীন, মানে নিউক্লিয়াসের পর্দা থাকে না, নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, আর হচ্ছে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না। তাহলে অপশনগুলো পড়ে নেই আমরা একটু ভালো করে। ইনকারেক্ট বলেছে, প্রথমের অপশনটা কি দিয়েছে দেখো, মেমব্রেন বাউন্ড সেল অর্গানিলস প্রেজেন্ট। মেমব্রেন মানে কি, পর্দাযুক্ত অর্গানিল মানে অঙ্গাণু, পর্দাযুক্ত অঙ্গাণু থাকে। কিন্তু আমি একটু আগেই কি বললাম, প্রোক্যারিওটিক সেলে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। আর এখানে বলেছে প্রেজেন্ট, তার মানে এটাই আমাদের ইনকারেক্ট হয়ে গেল। তার মানে আমার অপশন এ রাইট, আমার আর অপশন দেখার দরকারই নেই। 22 নম্বর কি বলেছে, ক্লোরোফিলের মধ্যে কোন পিগমেন্ট থাকে, ক্লোরোফিলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এটা তো সহজ অ্যান্সার। তারপরে হচ্ছে 23 নাম্বার দেখি আমরা, প্রোক্যারিওটের রাইবোজোমটা কম্পোজিশন কি, প্রোক্যারিওটের যে রাইবোজোমের কম্পোজিশন মনে রাখবে 50S আর 30S প্রকৃতির হয়। তাহলে প্রোক্যারিওটের রাইবোজোম কোন প্রকৃতির হয়, 50S আর হচ্ছে 30S প্রকৃতির হয়। মুখস্থ রাখবে একদম, 50, 30, 80 হয় টোটাল, মনে রাখবে, তাহলে মনে থাকবে ভালো। আর ইউক্যারিওটটা হয় হচ্ছে তোমার 60S আর 40S, ইউক্যারিওট হচ্ছে 100 হয় টোটাল, মনে রাখবে, তাহলে সুবিধা হবে, 60S আর 40S। তাহলে প্রোক্যারিওটের রাইবোজোম হচ্ছে 50S আর 30S প্রকৃতির, আর ইউক্যারিওটের রাইবোজোম হচ্ছে 60S আর 40S এর প্রকৃতির, মনে রাখবে। 24 নম্বর চলে যাই,
টু হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ইজ দ্য সেল থিওরি গিভেন বাই স্লেইডন অ্যান্ড শোয়ান নট অ্যাপ্লিকেবল? সেল থিওরি পড়ানোর সময় আমি বারবার কি বলছিলাম যে সেল থিওরি ভাইরাসের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, ভাইরাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে স্লেইডেন আর শোয়ান সেল থিওরিতে কি বলেছিল জানো, যে প্রত্যেক উদ্ভিদ আর প্রাণী কিন্তু কোষ নিয়ে গঠিত, কিন্তু স্লেডেন আর শোয়ানের সেল থিওরি কিন্তু ভাইরাসে অ্যাপ্লিকেবল হয় না। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলেছে, জেলি লাইক সাবস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সেল মেমব্রেন ইজ কল্ড। জেলি লাইক মানে থকথকে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম থাকে বলি। কোষ পর্দার ভেতরে যে জেলির মতো যে পদার্থ থাকে থকথকে, সেটাকেই আমরা কি বলি, সাইটোপ্লাজম। ঠিক আছে, আর প্রোটোপ্লাজম কোনটাকে বলি, সাইটোপ্লাজম মানে জেলির মতো থকথকে পদার্থ মানে জেলি লাইক সাবস্টেন্স, সেই সাইটোপ্লাজম। আর বিভিন্ন যে কোষ অঙ্গাণুগুলো যে থাকে, কোষ অঙ্গাণু, সাইটোপ্লাজম আর হচ্ছে কোষ অঙ্গাণু মিলেই কি হয়, প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম টার্মটা কে কয়েন করেছিল যেন, পারকিনজি, পারকিনজি, মনে রাখবে। পরের কোশ্চেনে চলে যাই। পরেরটাও কি বলেছে, সাইটোপ্লাজম ইজ এ জেলি লাইক ফ্লুইড দ্যাট ইজ প্রেজেন্ট বিটুইন। সাইটোপ্লাজম কোথায় থাকে, এটা হলো কোষ পর্দা। কোষ পর্দা মানে হচ্ছে কোষ পর্দার ভিতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে, বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে। আর এই নিউক্লিয়াস আর কোষ অঙ্গাণুর মাঝেই কি থাকে, জেলির মতো থকথকে পদার্থ সাইটোপ্লাজম থাকে। তাহলে অপশন কি হয়ে যাবে আমার, এটা এ, যে নিউক্লিয়াস আর বিভিন্ন অঙ্গাণুর মধ্যেই জেলির মতো থকথকে পদার্থ থাকে সাইটোপ্লাজম। আর সেই সাইটোপ্লাজম আর এই নিউক্লিয়াস অর্গানিলস মানে কোষ অঙ্গাণু সব মিলিয়ে কি হয়ে যায়, প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমকে নামকরণ করেছে পারকিনজি, পারকিনজি। 27 নম্বরে চলে যাই। রাইবোজোম, রাইবোজোমকে আমরা কি বলি, প্রোটিন ফ্যাক্টরি বলি। তার মানে রাইবোজোম কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। রাইবোজোম কোথায় কোথায় থাকে বলো তো, রাইবোজোম নিউক্লিয়াসের মধ্যেও থাকে, আমরা দেখেছিলাম, কারণ নিউক্লিয়াসের মধ্যে তো কি কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, রাইবোজোম থাকে। আর কোথায় রাইবোজোম থাকে আমরা দেখেছিলাম বলো তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে। কিন্তু যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে সেটা কি হয়ে যায়, অমসৃণ মানে রাফ হয়ে যায় না, সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যায়। তাহলে রাইবোজোম কিন্তু নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াস আর কি থাকে পড়েছিলাম, ডিএনএও থাকে। আর কোথায় রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও রাইবোজোম থাকে। আর যে এন্ডোপ্লাজমিকে রাইবোজোম থাকে সেটা হয়ে যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাইবোজোম কিন্তু প্রোটিন তৈরি করতে পারে আমরা জানি, সেই জন্য রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলি। এবার 28 নম্বর কোশ্চেনে চলে যাই। হু কয়েন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম? আমরা কি পড়েছি, প্রোটোপ্লাজম কাকে বলে জানো, সাইটোপ্লাজম প্লাস বিভিন্ন যে কোষ অঙ্গাণু যে আছে নিউক্লিয়াস সব মিলিয়ে কি হয়, প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম টার্মটা কে কয়েন করেছে, পারকিনজি। এই যে পারকিনজি, সারনেমটা দেখো, ফুল নাম কি, জোহান কি এভানগেলিস্ট পারকিনজি, জে.ই. পারকিনজি। মোট কথা পারকিনজি মনে রাখো, তাহলেই হয়ে যাবে প্রোটোপ্লাজম। তাহলে কে কয়েন করেছে টার্ম, পারকিনজি। পরের কোশ্চেনে চলে যাই। হুইচ সেল ইজ কল্ড দ্য মাস্টার অফ দ্য সেল? কোষের মাস্টার ব্রেইন কাকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয়। সরি, এটা তো নিউক্লিওলাস, সি না, নিউক্লিয়াস হচ্ছে অপশন ডি তে আছে দেখো। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয়। পরের কোশ্চেনে চলে যাই 30 নম্বরে। হুইচ প্রোটিন ফ্যাক্টরি বলেছে, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করে কে, রাইবোজোম। তাহলে রাইবোজোম অপশন হয়ে যাবে। লাইসোজোমকে কি বলা হয়, লাইসোজোমকে বলা হয় হচ্ছে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। 31 নম্বরে চলে যাই। কোশ্চেনটা কি আছে আমরা দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সেল ইন দ্য বডি অফ অ্যান অ্যানিমেল? লার্জেস্ট মানে বৃহত্তম, বৃহত্তম কোষ হচ্ছে আমাদের দেহের ডিম্বাণু, মনে রাখবে। ডিম্বাণুকে ইংলিশে আমরা ওভাম বলতে পারি।
ওভাম তো আমি অপশনে দেখতে পাচ্ছি না। অপশনে আমি কি দেখতে পাচ্ছি, একটা আছে নিউরন। নিউরন হচ্ছে সব থেকে লম্বা হয়, মানে লংগেস্ট। তার মানে হয়তো এখানে কোশ্চেনটা ভুল দিয়ে দিয়েছে। তাহলে এখানে লার্জেস্ট হবে না, কি হবে বলো তো, লংগেস্ট হবে, মানে দীর্ঘতম। তাহলে মনে রাখবে, যদি লংগেস্ট সেল বলে তাহলে হবে নিউরন, আর যদি বলে লার্জেস্ট কোনটা হবে অ্যানিমেলের মধ্যে, বৃহত্তম হয় হচ্ছে ডিম্বাণু, মানে হচ্ছে ওভাম। মনে থাকবে। তাহলে লার্জেস্ট বললে ডিম্বাণু মানে বৃহত্তম, আর লংগেস্ট দীর্ঘতম বললে কিন্তু নিউরন হবে। এই কোশ্চেনে লার্জেস্টের জায়গায় কি হবে, লংগেস্ট হবে। পরের কোশ্চেন দেখি। বলেছে কালারলেস প্লাস্টিড কোনটা? প্লাস্টিড পড়ানোর সময় আমি কি বলেছি, একটা আছে ক্লোরোপ্লাস্টিড, আরেকটা কি আছে ক্রোমো, আরেকটা কি আছে লিউকো। ক্লোরোপ্লাস্টিডের কালার কি, গ্রিন। এর কাজ কি, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে সহায়তা করা ক্লোরোপ্লাস্টিডের কাজ। ক্রোমোপ্লাস্টিডের কাজ কি ছিল, ফল ফুলের রং নির্ধারণ করা। ফল ফুলের ক্রোমোপ্লাস্টিডের কাজ কি, ফল ফুলের রং নির্ধারণ করে। আর ক্লোরো হচ্ছে গ্রিন, আর লিউকো কি হচ্ছে, লিউকোর কোনো কালার ছিল না। লিউকোপ্লাস্টিড ছিল কালারলেস। লিউকো হচ্ছে কালারলেস প্লাস্টিড। তাহলে এটার কোন অপশন হয়ে যাবে, অপশন এ, কালারলেস প্লাস্টিড হবে লিউকোপ্লাস্টিড। এর একটা কাজ ভালো বলে রাখি আমি, লিউকোপ্লাস্টিডের কাজ হচ্ছে স্টোর করা, খাবার সঞ্চয় করে রাখে, ঠিক আছে। তাহলে লিউকোপ্লাস্টিডের কাজ কি, খাবার সঞ্চয় করা। ক্লোরোপ্লাস্টিড সালোক সংশ্লেষ সহায়তা করা, আর ক্রোমোপ্লাস্টিড হচ্ছে ফল ফুলের রং নির্ধারণ করা। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা প্লাস্টিড রিলেটেডই, যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টোর স্টার্স প্রোটিন অ্যান্ড অয়েল, গ্রিন অয়েল ইন প্ল্যান্ট সেল। তাহলে প্রোটোপ্লাস্ট না ক্রোমো তো কী করে, ফল ফুলের রং নির্ধারণ করে। ক্লোরো কী করে, ক্লোরো হচ্ছে সালোক সংশ্লেষে সহায়তা করে। আর লিউকোপ্লাস্টিড যেটা হচ্ছে কালারলেস, সেটাই কি করে, খাবার সঞ্চয় করে রাখতে সহায়তা করে, মানে স্টোর করে কি, স্টার্স প্রোটিন অ্যান্ড অয়েল গ্র্যানিউলস। বোঝা গেল? তাহলে অপশন কি হয়ে যাবে এখানে, সি। 34 নম্বর কি বলেছে, ইন হুইচ ডিফারেন্ট পার্ট ডু দ্য প্ল্যান্ট স্টোর দেয়ার ওয়েস্ট প্রোডাক্ট। ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু বলেছে, আর ওয়েস্ট প্রোডাক্টগুলো কি করে, পাতার মধ্যে সঞ্চয় করে রাখে, গাছের পাতায়। তারপরে গাছের ভ্যাকুলেও আমরা জানি না স্টোর করে ওয়েস্ট বর্জ্য পদার্থগুলো, ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো ভ্যাকুলের মধ্যে সঞ্চয় করে রাখে, পাতার মধ্যে সঞ্চয় করে রাখে, আর হচ্ছে ওল্ড জাইলেমের মধ্যে সঞ্চয় করে রাখে, মনে রাখবে। লিউকোপ্লাস্টিডেও কিন্তু সঞ্চয় হয়, কিন্তু লিউকোপ্লাস্টিডের মধ্যে কি সঞ্চয় হয়, খাবারগুলো, ঠিক আছে, স্টার্স প্রোটিন। কিন্তু এখানে কি বলেছে, ওয়েস্ট প্রোডাক্টগুলো পাতার মধ্যে, ভ্যাকুলের মধ্যে, আর ওল্ড জাইলেমের মধ্যে সঞ্চয় হয়, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, বি নাম্বার অপশন যদি দেখো কি দিয়েছে, লিভ তো দিয়েছে, লিভের মধ্যেও সঞ্চয়, কিন্তু লাইসোজোমের মধ্যে কি এতেই সঞ্চয় হয় না, তো তার জন্য হবে না বি, আমাদের ডি অপশন হবে। কারণ পাতার মধ্যেও সঞ্চয় হয়, ভ্যাকুলের মধ্যেও সঞ্চয় হয়, ওল্ড জাইলেমের মধ্যেও সঞ্চয় হয়। তারপরে কোশ্চেনটা দেখি কি বলেছে, ইয়েলো পিগমেন্ট। ইয়েলো হচ্ছে জ্যান্থোফিল, মনে রাখবে, ঠিক আছে। ইয়েলো হচ্ছে জ্যান্থোফিল পিগমেন্ট, জ্যান্থোফিল পিগমেন্টের কালার হচ্ছে ইয়েলো। নেক্সট কোশ্চেন দেখি আমরা কি বলেছে, হুইচ সেল অর্গানিলস ইউটিলাইজেস লাইট এনার্জি ডিউরিং ফটোসিনথেসিস। আমরা কি জানি, ক্লোরোপ্লাস্টিড কি করে, ক্লোরোপ্লাস্টিড হচ্ছে বা ক্লোরোপ্লাস্ট কি করে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে সহায়তা করে। আর মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, এই জন্য একে পাওয়ার হাউস বলে। রাইবোজোম হচ্ছে কি করে, প্রোটিন উৎপন্ন করে। আর গলগি বডি কি করে বলো তো, গলগি বডি হচ্ছে স্টোর করে, গলগি বডিও স্টোর করতে পারে, তারপরে মডিফাই করতে পারে। আর একটা কি ভালো কাজ গলগি বডির হচ্ছে, প্যাকেজ ভালো করতে পারে, প্যাকেজিং, PACK, বানানটা দেখে নিও, PACKAG হবে, প্যাকেজিং, যাই হোক। গলগি বডি তাহলে কাজ কি, স্টোর করা, মডিফাই করা, প্যাকেজিং ভালো করতে পারে। এটা কিন্তু দিয়ে দেয় কোশ্চেন, যে প্যাকেজিং করতে কে সহায়তা করে, গলগি বডি। তাহলে এখানে উত্তর কি হবে, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ। তাহলে কোনটা অ্যান্সার হবে, ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট যেন কি করে, ফল ফুলের রং নির্ধারণ। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে খাবার সঞ্চয় রাখতে সাহায্য করে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস। প্ল্যান্ট সেল হ্যাভ
স্মলার ভ্যাকুয়াল, আরে প্রথমেরটাই তো আমার অ্যান্সার হয়ে যাবে। আমরা কি জানি, ভ্যাকুয়াল যে আছে, ভ্যাকুয়াল কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও, কিন্তু উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালটা কী হয়, বড় হয়, প্রাণী কোষের ভ্যাকুয়ালটা কী হয়, ছোট হয়। কিন্তু এখানে ওরা উদ্ভিদ কোষেরটাই স্মলার বলে দিয়েছে, যেখানে প্রাণী কোষেরই ভ্যাকুয়াল কী হয়, ছোট, আর উদ্ভিদেরটা কী হয়, বড় হয়। ওরা উদ্ভিদেরটা বড় না দিয়ে ছোট দিয়েছে, তাহলে এ নাম্বার অপশনই ফলস হয়ে যাবে। পরের কোশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং পিগমেন্ট আর রেসপন্সিবল টু ডিটারমাইন দ্য কালার অফ ফ্রুট? ফল ফুলের কালার নির্ধারণ করে কে? ক্রোমোপ্লাস্টিড, কিন্তু এখানে ক্রোমোপ্লাস্টিড দেয়নি, এখানে হচ্ছে কালারের জন্য পিগমেন্ট দিয়েছে। পিগমেন্ট হচ্ছে, মনে রাখবে, অ্যান্থোসায়ানিন, আর প্লাস্টিড হলে হতো ক্রোমোপ্লাস্টিড, ঠিক আছে? যেহেতু এখানে পিগমেন্টের নাম চেয়েছে, হয়ে যাবে অ্যান্থোসায়ানিন। তাহলে ফল ফুল ভেজিটেবলের কালার নির্ধারণ করে অ্যান্থোসায়ানিন। তাহলে টমেটোর কালার কে নির্ধারণ করবে? যে পিগমেন্টটা, সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন, ঠিক আছে? আর ইয়েলোর জন্য আমরা কি পিগমেন্ট দেখলাম জানো? জ্যান্থোফিল। নেক্সট কোশ্চেন দেখি। কমপ্লিট আজকের জন্যে সেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলাম। নেক্সট আমরা টপিকস টিস্যু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ আজকের জন্যে।